মালয়েশিয়ায় ট্রাম্পের সফরের বিরুদ্ধে বিক্ষোভ, ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে উত্তাল আমেরিকার রাজধানী। ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মিত্রদের সহযোগিতা চাইলেন দেশটির প্রেসিডেন্ট। ইসরায়েলি হামলার ভয়ে বাড়ি ছাড়ছেন গাজার মানুষ, লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের বিক্ষোভ, 400-রও বেশি গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সম্মানের সাথে আলোচনা হতে পারে, মধ্যস্থতাকারীদের যোগাযোগ চলছে, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ের প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। আগামী অ্যাসোসিয়েশন অব সাউথ এশিয়ান নেশনস AASEN সামিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণের বিরুদ্ধে কুয়ালালামপুরের প্রতিবাদ জানিয়েছে শত শত বিক্ষোভকারী। শনিবার বিক্ষোভকারীরা প্যালেস্টাইন পতাকা উড়িয়ে ঢাক বাজিয়ে স্লোগান দেন। এ সময় ট্রাম্পকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবে আখ্যায়িত করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, ট্রাম্প এই সম্মেলনে যোগ দিলে উদ্দেশ্য ব্যাহত হবে। গেল জুলাই মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছিলেন ট্রাম্প অক্টোবর মাসে 47তম ASEAN সামিটে যোগ দেবেন। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শনিবার হাজার হাজার বিক্ষোভকারী আমেরিকা, ইউক্রেন ও প্যালেস্টাইন পতাকা হাতে এই মিছিল করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে গেল মাসে রাজধানীতে প্রায় 2000 ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে তিনি অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের তদারকি দেওয়ার নির্দেশ দেন। হোয়াইট হাউস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ন্ত্রণ করতে পারছে না। অন্যদিকে সেখানকার বিচার বিভাগ জানিয়েছে 2024 সালে ওয়াশিংটনে অপরাধ 30 বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি হলে দুদেশের মধ্যে যে বাফার জোন হবে তা পর্যবেক্ষণে নেতৃত্ব দিবে যুক্তরাষ্ট্র। আর বাড়তি নিরাপত্তায় সেখানে মোতায়েনের জন্য সৌদি আরব কিংবা বাংলাদেশের মতো ন্যাটো বহির্ভূত দেশ থেকে সেনা সদস্য নেওয়া হতে পারে। ব্যাপারটি জানেন এমন 4 জনের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। এনবিসি নিউজ জানিয়েছে, রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষার জন্য বাফার জোনটি হবে ব্যাপক সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল। গেল রাতে ইউক্রেনে 800-রও বেশি ড্রোন ও 13টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। এর মধ্যে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় কিয়েভে 32 বছর বয়সী এক নারী এবং তার 2 মাস বয়সী সন্তান নিহত হয়েছে। হামলার পর জেলেনস্কি প্যারিস বৈঠকে একমত হওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার ওই বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন, 26টি দেশ ইউক্রেনকে যুদ্ধ পরবর্তী সময় নিরাপত্তার নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছে। এ বক্তব্যের পরদিনই পুতিন বলেছিলেন, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন হলে মস্কোর লক্ষ্যবস্তু হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন ও ডেনমার্ক যৌথভাবে ড্রোন তৈরি করবে। ডেনমার্কে একটি নতুন কারখানায় ইউক্রেনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। শনিবার তিনি এ ঘোষণা দিয়ে বলেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইতিমধ্যে বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। গেল জুলাই মাসে 2 দেশ একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। এ চুক্তি অনুযায়ী ইউক্রেনীয় অস্ত্র সংস্থাগুলোকে ডেনমার্কে উৎপাদন সুবিধা পাবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী টেলিগ্রামে ঘোষণা দিয়েছে, হামাসের সন্ত্রাসী অবকাঠামো বা ভবন আশেপাশেই আছে। নিরাপত্তার জন্য গাজাবাসীকে বাড়ি ছেড়ে মাওয়াসি, খান ইউনিসের মানবিক এলাকায় যেতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীর পরিকল্পিত এমন হামলার ভয়ে শনিবার গাজার অনেকেই বাড়িঘর ছেড়ে চলে গেছেন। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভ থেকে 425 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার এ বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ। ডিফেন্ড আওয়ার জুরিস এক্সে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে লেখা হয়েছে, পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়ে মাটিতে ফেলে দেয়। লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণের সময় পুলিশ কর্মকর্তারা অস্বাভাবিক মাত্রার নির্যাতনের শিকার হয়েছেন।
হামাসের কাছে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকশো ইসরায়েলি নাগরিক। শনিবার সন্ধ্যায় জেরুজালেমের রাস্তায় বিক্ষোভ করেন তারা। এ সময় গাজায় ইসরায়েল আগ্রাসন বন্ধ করার দাবি জানান তারা। সম্প্রতি ইসরায়েলি সেনারা গাজায় নতুন স্থল অভিযান শুরু করেছে। সেনারা দাবি করেছেন গাজা সিটির 40% তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। বেশ কিছু আবাসিক টাওয়ার ধ্বংস করেছেন। নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী গেল 8 আগস্ট প্রধানমন্ত্রী গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করে ইসরায়েলি সরকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে। শনিবার তেহরানের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের যোগাযোগ হচ্ছে। তেহরান সরাসরি আলোচনা করবে, তবে যুক্তরাষ্ট্রকে সদিচ্ছা প্রমাণ করতে হবে। তিনি আরও জানান, ইরান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাসের সঙ্গে দোহায় বৈঠক করেছেন। উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচির মতবিরোধ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র গেল এপ্রিল মাসে ওমানের প্রথম বৈঠক করেছিল। গাজা নিরাপত্তা মিশন গ্লোবাল সামুদ ফ্লোটিলার প্রতি সমর্থন জানিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়েছে। শনিবার এই বিক্ষোভের আয়োজন করা হয়। গাজার নৌ অবরোধ টপকিয়ে মানবিক সহায়তা পৌঁছে দিতে ফ্লোটিলা ইতালি ও তিউনিসিয়া হয়ে কিছুদিনের মধ্যে গাজায় পৌঁছবে। ইসরায়েলি কর্তৃপক্ষ ফ্লোটিলাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। অনুপ্রবেশকারীদের সন্ত্রাসী আখ্যা দেওয়ার হুমকি দিয়েছে। পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা সেগুরু। রোববার দেশটির গণমাধ্যম NHK ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে। গেল বছরের অক্টোবরে ইশিবা জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। সম্প্রতি সংসদের উচ্চকক্ষে তার নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর থেকে নিজ দলের নেতাদের সমালোচনার তোপে পড়েন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় মুদ্রাস্ফীতি মোকাবেলা এবং নিজের দল ডেমোক্রেটিক পার্টিতে LDP সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইশিবা, কিন্তু কয়েক মাসের মধ্যে সংসদের নিম্নকক্ষে তাদের দল ও জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। শক্তিশালী ঝড় হারিকেন কিকো যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দিকে দ্রুত এগোচ্ছে। ঝড়টি ক্যাটাগরি 4 মাত্রার হওয়ায় হাওয়াই দ্বীপসহ অঙ্গরাজ্যগুলোতেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই অবস্থা 19 সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে। প্রয়োজনে এটি বাড়ানো হতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হারিকেন কিকো স্থানীয় সময় ভোর 5টা পর্যন্ত ঘন্টায় 130 মাইল গতিবেগে হনুলুলুর প্রায় 1205 মাইল দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। 25 মাইল গতিতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। রোববারের মধ্যে যুক্তরাষ্ট্রের বিগ আইল্যান্ড ও মাউই দ্বীপে পৌঁছাবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভি সঙ্গেই থাকুন। ধন্যবাদ।